কি মনে করেন এখন যদিও গত 2 মাস ধরেই বিএনপির শীর্ষস্থানীয় নেতা ফখরুল ভাই থেকে শুরু করে সবাই বলছেন, আপনাদের ওয়েলকাম জানাচ্ছেন, নির্বাচনের অংশগ্রহণের ব্যাপারে একটা শর্ত, বিচার প্রক্রিয়া ইত্যাদিতে কথা বলছেন। এর মধ্যে বিচ্ছিন্ন কথাও আছে। আপনার বন্ধু কলিগ পার্থ গতকালকে বললেন যে আওয়ামী লীগ নির্বাচন করলে সে ইলেকশনই করবে না, রাজনীতি করবে না, এই ধরনের কথা বলছেন। তো এই যে রাগ ক্ষোভ, আমি প্রশ্নটা আরেকটু বাড়াই, ধরেন আমার এই শোতে একাধিক বিপ্লবী, একাধিক বিপ্লবী বলেছেন, আমি নিজে, তার পরিবার বলেছেন অন রেকর্ড যে তারা নৌকায় ভোট দিয়ে বড় হয়েছে, সে নিজে আওয়ামী লীগের সমর্থক হিসেবে মাঠে কাজ করেছে, কিন্তু গত 6 থেকে 7 বছর ধরে তার নানান ভাবে এই সাংগঠনিক অপতৎপরতা, দুর্নীতি, শ্রদ্ধাহীনতা ইত্যাদিতে তার মনে হয়েছে যে এই দলটা দলের অবস্থানে নাই। আপনার স্খলনের জায়গা কি? আপনার নিজেদের লোকেরাই তো হারাইছেন, মানে হারিয়ে ফেলেছেন, সেজন্য পালায় যেতে বাধ্য হয়েছেন নেত্রী সহ। আপনি এই স্খলনের কারণগুলো কি? আপনি 3 থেকে 4টা পয়েন্টে বলেন তো। না না, আপনি তো বললেন যে আপনি আমার ইন্টারভিউ গুলো দেখেছেন, অন রেকর্ড কথাগুলো বললাম, যেগুলো পার্থর কথা বলি। আমি জানি না ওটা সে আলটিমেটাম দিল নাকি সে তার মনের ইচ্ছা বললো। আলটিমেটাম যদি হয় তাহলে সে বলতে পারে যে আওয়ামী লীগ যে নির্বাচন করবে সেই নির্বাচন আমি করবোই না বা সে রাজনীতি করবোই না, এটা একটা আলটিমেটাম। আর আরেকটা হইতে পারে যে সে এতই কষ্ট পাবে আওয়ামী লীগ নির্বাচন করলে যে সে নিজের রাজনীতি ছেড়ে দিবে। এই দুটারই কোনো আমি এন্টারটেইন করতে রাজি না। কারণ আন্দালিব পার্থ থেকে আরো বড় রাজনীতিবিদ আসলো, আওয়ামী লীগকে কেউ দাবাইতে পারে নাই, আগামী দিনও পারবে না। এটা তো একটা স্রোত ধারা, এটা তো বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে। এখানে এটা আন্দালিব পার্থর ব্যাপার না, উনি কেন এরকম কথা বলবেন? উনি ওনার মতো নির্বাচন করবেন, সুষ্ঠু নির্বাচন হলে উনি জিতে আসবেন। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, মানুষের স্বাধীনতার দল, বঙ্গবন্ধুর দল, সেই দল নির্বাচনে অংশগ্রহণ করবে, মানুষ তাকে ভোট দিলে জিতবে। এখন আপনি যে বলছেন যে আমাদের আজকে দশা কেন, তাহলে সংক্ষেপে বলতে হয়, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিবেদিত নেতা কর্মীরা যে সত্যিকার অর্থে এই জুলাই আগস্ট মাসে এই আন্দোলনটাকে আলিঙ্গন করার জন্য যদি উপস্থিত থাকতেন, মুখোমুখি বলবো না, কারণ এই আন্দোলনকে তো আমি এই বৈষম্য বিরোধী শব্দটা তো খারাপ শব্দ না, ভালো শব্দ। এখন ভিতরে কি ইচ্ছা ছিল প্রাথমিকভাবে সেটা তার আমরা জানি না, নিশ্চয়ই ভালো কিছু ছিল। তো এই আন্দোলনটাকে পর্যবেক্ষণ, আলিঙ্গন বা তাকে ম্যানেজ করার জন্য যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইভাবে থাকতেন, তাহলে আজকে এই পরিণত হতো না। তো কেন ছিলেন না? এটার উত্তর একটাই, ওই যে আপনি যে ইন্টারভিউ দেখেছেন, সেটা হচ্ছে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে একেবারে সংসদ নির্বাচন পর্যন্ত নিজেদেরকে বিভক্ত করেছি। এবং আমরা যে বিভক্ত করেছি, দলের মধ্যে আমাদের যে একে অপরের উপর অন্যায় হচ্ছিল, সেগুলো আসলে বলার মতো প্ল্যাটফর্মও তৈরি হয়নি। কারণ ওই যে আজকে আপনাকে যেটা বললাম যে ডিম পাড়ানো সংস্কৃতি, অর্থাৎ আপনি আমার ধরেন আপনি আমার হোস্ট এখন, রাইট? এখন এই ক্যামেরা চলাকালীন সময় যদি আমি একজনকে খুব খারাপ ভাবে ধরেন দমন করি, হ্যাঁ, শারীরিক ভাবে প্রহার করলাম বা অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, তাহলে কোনোদিন আপনার সাথে ভবিষ্যতে যদি আমার সামনাসামনি দেখা হয়, আপনি কি খুব বেশিক্ষণ আমার সাথে থাকবেন? আপনি ভাববেন যে এই লোকটা তো বিপজ্জনক লোক, হ্যাঁ, যে কোনো কিছু করতে পারে। এখন এইসব কারণে যেটা হয়েছে যে আসলে যে সিগন্যাল গুলো দলের পক্ষ থেকে, এগুলো সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছেছে বলে বিশ্বাস করি না, মনে করি না। আমি মনে করি ওনার কাছে গিয়ে সব আটকে গেছে। আমি মনে করি উনি এবং ওনার সাথে আরো কয়েকজন ছিলেন নিচের দিকে, তারা সত্যিকার যে সিগন্যাল সেটা পৌঁছাতে দেন নাই। শুনেন, আমি আজকে আপনার একটা কথা বলি, এতগুলো গোয়েন্দা সংস্থা কাজ করে, তাদের কি ব্যর্থতা নাই? আমি খুব সৌভাগ্যবান, আমার বাবার কারণে পারিবারিক ভাবে আমি একেবারে শৈশবকালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বর্ধিত সভা করতে দেখেছি। ঢাকা থেকে রংপুর গেছেন, বিমান ছিল না ভাই, হ্যাঁ, এবং এখন যে বঙ্গবন্ধু ব্রিজ, যমুনা নদী, সেটাও ছিল না। ঢাকা থেকে গেছেন, 15-16 ঘন্টা লাগছে ঢাকা থেকে রংপুরে পৌঁছাইতে। রংপুর টাউন হলে সকালবেলা উনি বর্ধিত সভা শুরু করছেন, রাত্রে 10টা-11টা পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীর কথা শুনছেন। দুপুরে খাওয়ার সময় শশা খাইছেন, বুঝলেন? এই এক বর্ধিত সভা আমি দেখছি। আরেক বর্ধিত সভা দেখছি অনেকগুলো, এগুলো নাম বলবো না কারো। ওনারা ঢাকা থেকে প্লেনে আসছেন, সার্কিট হাউসে বসছেন, খালি গা হইছেন, বেনসন সিগারেট শুকাচ্ছেন, ওনার থেকে বয়সে ডাবল, তার মুখে সিগারেটের ধোঁয়া মারছেন পা তুলে দিয়ে, হ্যাঁ,
বর্ধিত সভা হলো, চারিদিক দিয়ে পুলিশ, হেলমেট পরা পুলিশ, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের দিকে তাক করা, আসলেন, কথা বললেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বইলা চলে গেলেন। এই বর্ধিত সভাও আমি দেখছি, এবং এই একইভাবে এই সম্মেলন আমি দেখছি। আমি এক সম্মেলন দেখছি, আপনার কাছে আমি বলি, রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আমি নিজের চোখে দেখছি। জাতীয় নেতা গেছেন, আমার বাবা গেছেন, কি অবস্থা, কলাপসিবল গেটে তালা লাগাই দিচ্ছে, কর্মীরা টেবিলের উপরে উঠে হামলা করতে যাচ্ছে, বাট সিনিয়র নেতারা ওখান থেকে পালায় নাই। অনুষ্ঠান, যে অধিবেশন শেষ করছেন, যেভাবে যে কাজ হওয়ার থাকে সেটা হয়েছে, যে ঠিক আছে বাপ, আমি তো তোর, তুই আমার মারতে চাস, ওই কমান্ডটা তাদের ছিল, মাইরা ফেল, কিন্তু আমি ভাই এখান থেকে যাবো না। আর আমি এই সম্মেলনে দেখছি, আমার কাছে ভিডিও আছে, আপনার কাছেও আছে, খুঁজলে পাবেন, বলতেছে শেখ হাসিনা ওখান থেকে সব দেখতেছে, র্যাব দিয়ে উঠাই নিয়ে যাবো, র্যাব দিয়ে ছো দিয়ে নিয়ে যাবো। আপনি আওয়ামী লীগের নেতা কর্মীকে সম্মেলনে গিয়ে বলতেছেন র্যাব দিয়ে ছো দিয়ে নিয়ে যাবেন, মানে এন্ড সেটা রেজাল্ট আপনি পাইছেন, ওই নেতা কর্মী তো রাস্তায় নামে নাই, ঠিক আছে আপনি র্যাব দিয়ে করেন। জনগণের অভ্যুত্থান, জনগণের আন্দোলন, জনগণের সংগ্রাম মোকাবেলা করতে হবে বা তা প্রশমিত করতে হবে জনগণকে দিয়ে। আপনি নিজের জনগণকে যদি র্যাব, পুলিশ, সেনাবাহিনীর ভয় দেখান, তাহলে ভবিষ্যৎ কি? এখন তো আর আমাদের সেনাবাহিনী নাই, এখন আমাদের পুলিশ নাই, এখন আমাদের র্যাব নাই, এখন আল্লাহর ওয়াস্তে আমাদের সময় আসছে আমাদের জনগণকে হাতে পায়ে জনগণ আছে, সব নাই বুঝলাম, জনগণ আছে, জনগণ আছে। আপনি এটুকু জানবেন, আওয়ামী লীগের যে ভোটার ব্যাংক, সবাইকে পালা যেতে হলো কেন? জনগণ না, তাকে সংঘবদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি শূন্য হবে না। শুনেন, আওয়ামী লীগের ভোটার মুক্তিযুদ্ধের সপক্ষে আপনাদের দলে আসছে কোন জীবনে 53 বছরে অকপট আসেনি, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের ভোটার ব্যাংক, এই দুটোর সমন্বয়ে, এই দুটোর ঐক্যর মধ্য দিয়ে হয়তো আমরা ফিরে আসতে পারবো। কিন্তু সেটার জন্য আমাদেরকে, আমাদের জনগণ, বারবার বলছি, নেতাকর্মী আমার জনগণের অংশ, তার কাছে যেতে হবে। সব করা সম্ভব, সব করা সম্ভব, আমি আপনাকে বলছি। জি, টেক মাই ওয়ার্ড ফর ইট, আই এম টেলিং ইউ, এভরিথিং ইজ পসিবল, ইভেন নাও, নো প্রবলেম। এবারে আসি, আপনি যে এখন পর্যন্ত আমরা যে যতক্ষণ কথা বললাম, যে প্রাসঙ্গিকতা নিয়ে কথা বললাম, তাতে মনে হচ্ছে যে আপনি একটা সমাধান চান এবং অনুশোচনা বোধোদয়ের জায়গাটা তৈরি হচ্ছে, কিন্তু মূল মুখপাত্রের জায়গায় বা আপনাদের সামগ্রিক কমান্ডিং এর জায়গায় এই কথাগুলো কি আপনারা ছড়াচ্ছেন, বা আপনারা যখন জয়েন্টলি কথা বলেন আপনাদের নেতাদের সাথে? কথা তো বলতে পারছেন না, আপনাকে তো বললাম, আপনার অনুষ্ঠান তো আমাকে মাপ চাই শুরু করতে, কথা তো বলা যায় না। আপনি যখন সত্যি করতেছেন, হ্যাঁ, কারণ কাদের আঘাত লাগতেছে? যারা আসলে ওই সিন্ডিকেটের ভিতরে ছিল, যারা ওই দুর্নীতি, নমিনেশন, বাণিজ্যের ভিতরে ছিল, তাদেরও তো লোক কম নাই, তাদের লাখ লাখ কোটি কোটি লোক নাই, কিন্তু তাদের কিছু শত লোক তো আছে যারা তাদের বেনিফিট পাইছে, তারাই গালিগালাজ করতেছে, তারাই ভুল পথে প্রচারিত করছে। শুনেন, আমাকে অনেক সাবেক মন্ত্রী ফোন করছেন, তারা আমাকে আদর করে, ভালোবাসে, আচ্ছা, কারণ আই হ্যাভ এ স্ট্রং ভয়েস, এটা কারো বলে দেওয়া লাগে না। হ্যাঁ, তারা আমাকে বলছে যে রাশেক কি বললা এগুলো, আমি বলছি আপনি কি নিজে শুনছেন? বলে না, শুনি নাই। বলে তাই একটু শুনেন। পুরো অনুষ্ঠান শোনার পরে ফোন করলাম, বলে না তুমি কোনো ভুল বলো না, বলে আমি তোমার জন্য দোয়া করি। আওয়ামী লীগের অনেক নেতা, কেন্দ্রীয় কমিটির নেতা, প্রথমে না শুনে অন্যের কথা শুনে বলে এগুলো কি, আমি আপনি প্লিজ আপনি শোনেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি। আমার জায়গা তিনটা, খুব পরিষ্কার: বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, কোনো কম্প্রোমাইজ আমি করব না। এবং এই তিনের থেকেও বড় জায়গা হচ্ছে বাংলাদেশ, ওকে নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। আমার কোনো বক্তব্য খুঁজে পাবেন না। না, সেটা তো শাশ্বত কথাবার্তা হয়ে গেল। আপনি অবশ্যই, আপনি যদি দল করে থাকেন অবশ্যই এই তিনটাকে মেনে তো কথা বলবেন, রাইট। কিন্তু আপনি তারপরও আপনার নেত্রীকে একেবারেই আলাদা রেখে আপনি কথা বলছেন, এটাও তো আসলে খুবই মানে বিস্ময় জায়গা। আলাদা রেখে কথা করবেন, সে যদি রিসিভ করে থাকে, আলাদা রেখে কথা বলছি না। আমি নিবিড় ভাবে চিন্তা করলাম যে আসলে এই ঘটনাগুলো উনি জানতে পারলে কি অ্যাকশন নিতেন না? নিশ্চয়ই নিতেন। আমার মনে হয়েছে তিনি জানতে পারেননি। আমি তো তাকে শৈশব থেকে চিনি, আমার তো একটা মাতৃভক্তি বলেন, তার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ আছে। সুতরাং একেবারেই আমি কলম নামিয়ে বলে বসবো যে উনি দায়ী, এটা তো আর পারি না আমি করতে। আমার বিশ্বাস
যে সিন্ডিকেট এত শক্তিশালী হয় যে তারা অনেক সত্যকে ঢেকে রাখতে পারে, এটা বাস্তবতা। শুধু তাই না, এটাও বলি আপনাকে, আপনি একটা সংস্থার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত আছেন, আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, নিশ্চয়ই ইউ আর দ্য লিডার অফ ইউর প্রোগ্রাম, বাট আপনার প্রোগ্রামে যদি দুর্ভাগ্যজনক ভাবে খুব খারাপ লোকের সন্নিবেশ ঘটে, তারা সবাই মিলে যদি আপনাকে ভুল পথে পরিচালিত করে, সেই ফাঁদে তো আপনি পা দিতে পারেন। সেই জায়গায় তো আমি আপনাকে শুধুই মাত্র দায়ী করতে পারি না।